প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে আরও একটি ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব আমাদের পঞ্চম অধ্যায় হিসাবের কিছু বেসিক কনসেপ্ট নিয়ে। অর্থাৎ এই অধ্যায় থেকে আমরা মূলত কি বিষয় শিখে থাকি, মূলত কি বিষয় নিয়ে এই অধ্যায়ে আলোচনা করা আছে, তার মূল বিষয়বস্তুগুলো আজকে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, হিসাব এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, যে হিসাবটা বা যেই অধ্যায়টা তোমার বাকি প্রত্যেকটা অধ্যায়ের সাথে কানেক্টেড। অর্থাৎ তুমি লেনদেন করো অথবা আর্থিক অবস্থার বিবরণী করো, প্রত্যেকটার জন্যই কিন্তু তোমার এই হিসাবটা জানা গুরুত্বপূর্ণ। তুমি যদি হিসাবের শ্রেণী বিভাগগুলো না জানো, তাহলে কিন্তু তুমি আর্থিক বিবরণীর কোনো বিবরণী প্রস্তুত করতে পারবে না। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে হিসাব। এই হিসাবটা হচ্ছে তোমার একদম বেসমেন্ট অথবা বেসিক একটা বিষয়, যে বিষয়টা তোমাকে জানতেই হবে। তো আমাদের এই হিসাব সংক্রান্ত বা এই পঞ্চম অধ্যায়ের সাথে কিছু মূল শব্দগুলো আমরা দেখতে পাই। আমরা যদি পুরো পাঠ্য বইটা একটু ভালো মতো দেখি, তাহলে দেখব কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ শব্দ আমরা এখানে খুঁজে পেতে পারি। যেমন 1 নম্বরটা হচ্ছে হিসাব। হিসাব নিজেই এমন একটা শব্দ, যেই শব্দটা নিয়ে আমরা একটু কনফিউশনে ভুগি। তাহলে দেখো, এই শব্দটা বলতে আমরা কি বুঝে থাকি? হিসাব হচ্ছে এমন একটা বিবরণী বা ছক, যেখানে প্রতিষ্ঠানের প্রতিটি খাতের পরিবর্তন ও অবস্থা প্রকাশিত হয়। তার মানে হিসাব হচ্ছে বেসিক্যালি আমাদের জন্য একটা বিবরণী ছক। অর্থাৎ যে বিবরণী ছকের মাধ্যমে আমরা প্রত্যেকটা ম্যাথ বা প্রত্যেকটা বিষয় তুলে ধরতে পারি, সেরকমই একটা ছক হচ্ছে আমাদের এই হিসাব। নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, ব্যাংক হিসাব ইত্যাদি এরকম কয়েকটা হিসাব হতে পারে। আমরা সাধারণত যখন আমাদের সৃজনশীল প্রশ্নের মধ্যে দেখি নগদান হিসাব প্রস্তুত করো অথবা ব্যাংক হিসাব প্রস্তুত করো, এরকমভাবে যখন বলা থাকে এই হিসাবটা প্রস্তুত করো, তখন কিন্তু আমরা মূলত একটা ছকের মাধ্যমে পুরো হিসাবটা প্রস্তুত করি এবং সেই হিসাবের মাধ্যমে আমরা মূলত নগদান হিসাব অথবা যে হিসাবটা প্রস্তুত করতে বলা হয়েছে তার উদ্বৃত্ত সম্পর্কে জানতে পারি। তার মানে হিসাব হচ্ছে এমন একটা ছক বা বিবরণী ছক, যে বিষয়টার মাধ্যমে আমরা প্রত্যেকটা খাত অর্থাৎ আলাদা আলাদা খাতের জন্য তার পরিবর্তন, অবস্থা এবং উদ্বৃত্ত সম্পর্কে জানতে পারি। তারপর 2 নম্বর যে বিষয়টা বা শব্দটা আমাদের সবচেয়ে বেশি চোখে পড়ে, সেটা হচ্ছে টি ছক। এখন এই টি ছকটা কিন্তু আমাদের হিসাবেরই একটা পার্ট আমরা বলতে পারি। অর্থাৎ হিসাবটাকে আমরা 2টা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে টি ছক এবং আরেকটা হচ্ছে চলমান জের ছক। তাহলে আমরা একটু দেখি টি ছকটা কি। টি ছক হচ্ছে হিসাবের ছক যা ডেবিট ক্রেডিট 2টি অংশে বিভক্ত হয়। অর্থাৎ টি ছক হচ্ছে টি এর শেপের মতো একটা ছক, যেটা 2টা আলাদা আলাদা অংশ থাকে এবং 2টা আলাদা আলাদা অংশে আমরা ডেবিট এবং ক্রেডিট 2টা পাশকে বিবেচনা করে থাকি। এতে একটি শিরোনাম হিসাবের কোড নম্বর থাকে। এর উভয় অংশে 4টি করে মোট 8টি কলাম থাকে। দেখো, এই লাইনটা কিন্তু আমাদের বহু নির্বাচনী প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমাদের অনেক সময় বহু নির্বাচনী প্রশ্নে চলে আসে টি ছকে কয়টি কলাম থাকে। আমরা যেহেতু 2টা ভাগে ভাগ করছি, প্রত্যেকটা ভাগের মধ্যে 4টি কলাম থাকে এবং মোট 8টি কলাম এখানে থাকে। এবং নির্দিষ্ট সময় পর পর হিসাবের উদ্বৃত্ত নির্ণয় করতে হয়। সাধারণত টি ছকে আমরা নির্দিষ্ট একটা সময় পর পর, এটা হতে পারে 1 মাস, এটা হতে পারে 1 দিন, অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর পর আমরা এটার ব্যালেন্স বা উদ্বৃত্ত নির্ণয় করে থাকি। এবার দেখি টি ছকের পরে আছে চলমান জের ছক। আচ্ছা, এতে একটি শিরোনাম ও কোড নম্বর উল্লেখ থাকবে, টাকার কলাম থাকবে 4টি। অর্থাৎ এখানে আমরা মোট টাকার কলামই দেখতে পাচ্ছি 4টি থাকবে, 2টা ডেবিট এবং 2টা ক্রেডিট। প্রথম ডেবিট ক্রেডিটটা হচ্ছে বিবরণ টাইপের টাকার ঘর, এবং লাস্টের যে 2টা টাকার ঘর থাকে ডেবিট ক্রেডিট, সেটা হচ্ছে উদ্বৃত্তকে নির্দেশ করে। ডেবিট ও ক্রেডিট টাকার কলাম পাশাপাশি থাকবে, একে 4 ঘরা খতিয়ান বলে। যেহেতু 4টা টাকার ঘর থাকে, তাই একে আমরা বলে থাকি 4 ঘরা খতিয়ান। চলমান জের ছক হিসাব জের ছক হিসাব প্রস্তুতের আধুনিক ছক, যেখানে
প্রতিটি পোস্টিংয়ের সাথে সাথে হিসাবের যে জানা যায়। তাহলে দেখো প্রতিটি পোস্টিং অর্থাৎ তুমি যে কোনো একটা এন্ট্রি দেওয়ার সাথে সাথেই তুমি তোমার কারেন্ট যে ব্যালেন্স অর্থাৎ বর্তমান যে অবস্থা সেটা সম্পর্কে জানতে পারবে। তাই এটাকে আমরা আধুনিক ছক বা চলমান জের ছক বলে থাকি। এরপর দেখতে পাচ্ছি মূলধন হিসাব। অনেক সময় হিসাব প্রস্তুত করার ক্ষেত্রে আমরা এই ধরনের বিভিন্ন হিসাব প্রস্তুত করে থাকি। এবার এই প্রত্যেকটা হিসাব সম্পর্কে আমরা একটু জেনে নিব। তাহলে প্রথমে বলা হয়েছে মূলধন হিসাব, ক্যাপিটাল অ্যাকাউন্ট। এটা বলতে বোঝানো হয় মালিক প্রতিষ্ঠানকে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা প্রদান করলে। আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই, মালিক তার ব্যবসা প্রতিষ্ঠানকে যা যা কিছু দেবে প্রত্যেকটাকেই আমরা মূলধন হিসাবে ধরে নিব। তাই মালিক যদি অর্থ বা যে কোনো সম্পত্তি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রদান করে সেই প্রত্যেকটাই হয়ে যাবে মূলধন হিসাব। এরপর দেখতে পাচ্ছি উত্তোলন হিসাব। উত্তোলন হিসাবকে আমরা ড্রয়িংস বলে থাকি বা ড্রয়িংস অ্যাকাউন্ট বলে থাকি। প্রতিষ্ঠান থেকে মালিক প্রয়োজনে নগদ অর্থ, পণ্য, সম্পদ এবং সুবিধা গ্রহণ করলে উত্তোলন হিসাবে লিপিবদ্ধ হয়। তাহলে দেখো যখন মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে তার ব্যবসা থেকে কোনো কিছু তুলে নেবে বা তার প্রয়োজনে কোনো কিছু গ্রহণ করবে সেটাকে আমরা বলে থাকি উত্তোলন হিসাব। এখন এটা হতে পারে নগদ অথবা হতে পারে পণ্যদ্রব্য, যে কোনো কিছুই কিন্তু হতে পারে। আমরা যদি সহজভাবে মনে রাখতে চাই তাহলে মনে রাখবো মালিক তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে যা কিছু গ্রহণ করবে বা যা কিছু তুলে নেবে প্রত্যেকটাকে আমরা বলে থাকি উত্তোলন। এরপর দেখতে পাচ্ছি নগদান হিসাব। যে হিসাবটা আমরা আমাদের অ্যাকাউন্ট অথবা আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে কোনো ধরনের হিসাব, যে কোনো ধরনের বিবরণীতে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। ইভেন আমরা যদি আমাদের নিজেদের লাইফের কথা বলি, আমরা কিন্তু নিজেদের লাইফেও নগদ টাকার এই লেনদেনগুলো বা নগদান হিসাবকেই সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি। তাহলে নগদান হিসাব বলতে কি বোঝানো হয়? ক্যাশ অ্যাকাউন্ট। লেনদেনের দ্বারা নগদ অর্থের প্রাপ্তি বা প্রদান, নগদ অর্থের প্রাপ্তি অথবা প্রদান নগদান হিসাবে লিপিবদ্ধ হয়। এখন তুমি নগদ টাকার প্রাপ্তিও হতে পারে, প্রদানও হতে পারে। দুই ধরনের হিসাবকেই কিন্তু আমরা নগদান হিসাব হিসেবে লিখে থাকি। এবং নগদান হিসাব আমাদের জন্য এক ধরনের খুবই গুরুত্বপূর্ণ চলতি সম্পদ, যেটা আমাদের প্রায় প্রত্যেক দিনের জন্যই দরকার পড়ে। তারপর দেখতে পাচ্ছি ব্যাংক হিসাব। ব্যাংক হিসাব বলতে কি বোঝায়? এটা আমরা মোটামুটি সকলেই বুঝে থাকি। লেনদেনের দ্বারা ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি বা হ্রাস পেলে, অর্থাৎ ব্যাংকে যখন আমরা টাকা জমা রাখছি, এখন যে টাকাটা জমা রাখছি সেই টাকাটাই যদি পরবর্তীতে আমরা খরচ করে ফেলি বা আরও জমা করে ফেলি, সেক্ষেত্রে ব্যাংক হিসাবে সেটা লিপিবদ্ধ হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছি ক্রয় হিসাব। ক্রয়কে আমরা সাধারণত পারচেজ বলে থাকি, পারচেজ অ্যাকাউন্ট। তাহলে দেখো ক্রয় হিসাব বলতে কি বোঝায়? নগদে, চেকে, কার্ডে, ধারে ও বিলের মাধ্যমে পণ্য, যেমন বলা হয়েছে বিক্রয়ের উদ্দেশ্যে যা ক্রয় করা হয়। যদি আমরা এমন কোনো পণ্য ক্রয় করি পণ্য চুরি, নষ্ট, ব্যবহার ও বিতরণ হলে ক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়। তাহলে দেখো প্রথমত যে বিষয়টা, যে জিনিসটা বা যে বস্তুটা আমরা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করি, আমরা নিজেরা ব্যবহার করার উদ্দেশ্যে ক্রয় করি না, বিক্রয়ের উদ্দেশ্যে প্রথমত ক্রয় করি বা কিনে থাকি এবং পরবর্তীতে যদি সেটা চুরি হয়ে যায় বা নষ্ট হয়ে যায় অথবা সেটা যদি আমরা মালিক যদি তার নিজের প্রয়োজনে ব্যবহার করে ফেলে অথবা যদি আমরা সেটাকে বিতরণ করে দেই বা অন্য কাউকে দিয়ে দেই, এই প্রত্যেকটা হিসাবই সাধারণত আমরা ক্রয় হিসাবের মধ্যে লিখে থাকি। এখন এই ক্রয়টা হতে পারে ধারে, হতে পারে নগদে অথবা হতে পারে চেকে বা কার্ডে। যে কোনোভাবেই যদি আমরা সেটা আমাদের ব্যবসায়িক প্রয়োজনে ক্রয় করে থাকি এবং যদি সেটা বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করে থাকি, তখনই আমরা একমাত্র সেটাকে ক্রয় নামে লিপিবদ্ধ করি বা ক্রয় হিসাব নামে লিপিবদ্ধ করে থাকি। তাহলে ক্রয় হিসাব দেখলাম। এবার দেখো আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাব আমরা কোনগুলোকে বলে থাকি, এটা নিয়ে আমরা সাধারণত একটু কনফিউশনে ভুগি। তাহলে দেখো চেয়ার,
টেবিল, আলমারি, শোকেস, ফাইল ক্যাবিনেট, অর্থাৎ যে আসবাবপত্রগুলো নর্মালি আমরা আমাদের বাসা বাড়িতে বা আমরা নিজেরা ব্যবহার করার জন্য সাধারণত কিনি, দেখবে প্রায় সকল প্রতিষ্ঠানেই কিন্তু সেই বিষয়গুলোই আসবাবপত্র হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমাদের বাসায় থাকে চেয়ার, টেবিল, তারপরে থাকে আলমারি, এবং এই জিনিসগুলোও কিন্তু প্রায় প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠানে থাকে। চেয়ার, টেবিল, আলমারি, ইভেন কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে সোফা থাকে, কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠানে আরও অনেক নানা ধরনের আসবাবপত্র থাকে। তাহলে যেগুলো আসবাবপত্র হিসেবে আমরা সাধারণত ব্যবহার করে থাকি, সেগুলো আমরা ক্রয় করি অথবা বিক্রয় করি, সর্বদাই আসবাবপত্র হিসাবেই আমরা লিপিবদ্ধ করব, যদি না আমরা সেই আসবাবপত্র বিক্রয় করার বিজনেস না করে থাকি। অর্থাৎ আমাদের বিজনেসটা যদি আসবাবপত্র রিলেটেড না হয় এবং আমাদের বিজনেস যদি অন্য যে কোনো ধরনের বিজনেস হয়, সেক্ষেত্রে আমরা যদি কোনো চেয়ার, টেবিল, তারপর আলমারি, সোফা এগুলো যদি ক্রয় করে থাকি, সেটা অবশ্যই আসবাবপত্র হিসাব নামে লিপিবদ্ধ করতে হবে। এরপর দেখতে পাচ্ছি কলকব্জা অথবা যন্ত্রপাতি, দুইটাকে সাধারণত একই বিষয় ধরা হয়। তাহলে দেখো, কলকব্জা আর যন্ত্রপাতি জিনিসটা কি? উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন মেশিন, অর্থাৎ যে মেশিনপত্রগুলো দিয়ে আমরা উৎপাদন করে থাকি আমাদের পণ্য দ্রব্যগুলো, কাঁচামাল থেকে যখন ফাইনাল পণ্য আমরা তৈরি করি, যে কলকব্জা অথবা যে মেশিনগুলো আমরা ব্যবহার করে থাকি, প্রত্যেকটাকে আমরা যন্ত্রপাতি ধরে নেই। সংস্থাপন, সম্প্রসারণ এবং বিক্রয় সংক্রান্ত লেনদেন কলকব্জা এবং যন্ত্রপাতি হিসাবে লিপিবদ্ধ করা হয়। এরপর দেখো, ক্রয় ফেরত অথবা বহির ফেরত। ক্রয় ফেরতের আরেকটা নামই কিন্তু বহি ফেরত, এবং এই বিষয়টা নিয়েও আমাদের মধ্যে অনেক কনফিউশন থাকে। কোনটা ক্রয় ফেরত, কোনটা বহি ফেরত, এবং ক্রয় ফেরতকে আমরা অনেক সময় আন্তঃফেরতও ভেবে নেই। তাহলে আমরা ক্রয় ফেরত, এটার সাথে রিলেটেড বহি ফেরত, এবং ক্রয় ফেরতের আরেকটা নামই হচ্ছে বহি ফেরত। তাহলে ক্রয় ফেরত বিষয়টা কি? ধরো কোনো কারণে তুমি ক্রয় করেছিলে, সেই ক্রয়কৃত পণ্য নষ্ট হয়ে গেছে বা অন্য যে কোনো কারণে সেটার মধ্যে কোনো লিকেজ আছে, অথবা কোনো কারণে সেটার মধ্যে কোনো ত্রুটি আছে। ত্রুটি সম্পন্ন পণ্য যখন আমরা আবার বিক্রেতার কাছে ফেরত পাঠিয়ে দেই, সেটাকে আমরা মূলত বলি ক্রয় ফেরত। ধরো তুমি ক্রয় করে নিয়ে এসেছিলে এবং কোনো কারণে সেটার মধ্যে কোনো একটা ভুল ভ্রান্তি আছে, তাই তুমি আবার যখন সেটাকে ফেরত পাঠিয়ে দেবে, যার কাছ থেকে কিনে নিয়ে এসেছিলে তার কাছে যখন ফেরত পাঠিয়ে দেবে, তখনই আমরা সেটাকে ক্রয় ফেরত নামে লিপিবদ্ধ করে থাকি। তাহলে এখানে বলা হয়েছে ক্রয়কৃত পণ্য ফেরত প্রদান করা হলে এই হিসাবে লিপিবদ্ধ হয়। এটা সাধারণত ব্যয়ের পরিমাণকে হ্রাস করে। অর্থাৎ আমরা ক্রয় করেছিলাম, ক্রয় করার ফলে আমাদের ব্যয় তৈরি হলো, এবং সেই ব্যয়টাকে কমিয়ে দিচ্ছে ক্রয় ফেরত, কারণ আমরা ক্রয়ের পরিমাণটাকে ফেরত পাঠিয়ে দিচ্ছি, তাই ক্রয়ের পরিমাণ যেহেতু কমে যাচ্ছে, আমাদের ব্যয়ের পরিমাণও এখানে কমে যাচ্ছে, এটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো, ক্রয় ফেরতের পরপরই আরেকটা বিষয় আমাদের এখানে কনফিউশন তৈরি করে, সেটা হচ্ছে বিক্রয় ফেরত, এবং বিক্রয় ফেরতকে আমরা সাধারণত আন্তঃফেরত বলে থাকি। তাহলে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত বলতে আমরা কি বুঝি সেটা একটু দেখি। দেখো, এখানে বলা হয়েছে বিক্রয়কৃত পণ্য ফেরত পাওয়া গেলে, অর্থাৎ ক্রয় ফেরত ছিল আমরা ফেরত পাঠিয়ে দিচ্ছি, এবং বিক্রয় ফেরত হচ্ছে যদি আমরা ফেরত পাই। ধরো যাদের কাছে আমরা বিক্রয় করেছিলাম তারা যদি কোনো কারণে আমাদেরকে বিক্রয়ের পণ্যটা ফেরত পাঠিয়ে দেয়, সেটাকে আমরা সাধারণত বলে থাকি বিক্রয় ফেরত। ধরো তুমি বিক্রি করেছিলে, সেটার মধ্যে কোনো একটা ত্রুটি আছে, সেই ত্রুটির কারণে যদি তোমাকে আবার বিক্রয়ের পণ্যটাকে ফেরত পাঠিয়ে দেয়, সেটাকে আমরা সাধারণত বলে থাকি বিক্রয় ফেরত। এবং যেহেতু বিক্রয় করলে আমাদের আয় বৃদ্ধি পায়, যখন আমরা বিক্রয়ের ফেরত পাঠিয়ে দেব বা ফেরত পাবো, তখন সেটাকে তুলে ধরবো আয় হ্রাস হিসেবে। অর্থাৎ বিক্রয় ফেরত আসলে সেটা আমাদের আয়ের পরিমাণকে হ্রাস করে দেয়। এরপর দেখতে পাচ্ছি পাওনাদার হিসাব, অথবা এটাকে আমরা প্রদেয় হিসাব সাধারণত বলে থাকি। তাহলে পাওনাদার হিসাব বা প্রদেয় হিসাবকে আমরা সাধারণত অ্যাকাউন্টস পেয়েবল নামে লিপিবদ্ধ করে থাকি। তাহলে পাওনাদার কোনগুলো তৈরি হবে? বাকিতে যে কোনো ধরনের পণ্য ক্রয়,
অথবা ক্রয়কৃত পণ্য ফেরত অর্থাৎ ক্রয় ফেরত, তারপর আছে পাওনাদারকে পরিশোধ, ছাড় পাওয়া, বিলের স্বীকৃতি। এই ধরনের যে কোনো লেনদেন সাধারণত পাওনাদার হিসাব অথবা প্রদেয় হিসাবে লিপিবদ্ধ হয়। ধরো তুমি বাকিতে যে কোনো ধরনের পণ্য ক্রয় করেছো, এখন বাকিতে যদি তুমি কোনো ধরনের আসবাবপত্র ক্রয় করো সেটাও কিন্তু প্রদেয় হিসাবে লিপিবদ্ধ হবে। আমরা সহজভাবে মনে রাখতে পারি, আমরা যখন বাকিতে যে কোনো কিছু ক্রয় করব প্রত্যেকটা বিষয় প্রদেয় হিসাব নামে লিপিবদ্ধ হবে। এছাড়াও আমরা যদি ক্রয় ফেরত পাঠাই, তারপরে প্রদেয় হিসাবকে যদি পরিশোধ করি বা পাওনাদারকে পরিশোধ করি, ছাড় পাওয়া ইত্যাদি যে কোনো কারণে আমরা আমাদের প্রদেয় হিসাব বা পাওনাদার হিসাব লিপিবদ্ধ করে থাকি। তাহলে এবার আসো দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব। প্রদেয় হিসাবের পরেই আছে প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাবকে সাধারণত আমরা অ্যাকাউন্টস রিসিভেবল বলে থাকি। তাহলে অ্যাকাউন্টস রিসিভেবল কোনটা? বাকিতে পণ্য বিক্রয়, তাহলে বাকিতে যদি আমরা পণ্য বিক্রয় করে দেই সেক্ষেত্রে সেটাকে আমরা প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব নামে লিপিবদ্ধ করি। এছাড়াও বিক্রিত পণ্য ফেরত অর্থাৎ বিক্রয় ফেরত পাঠানো হলে সেটাকেও কিন্তু আমরা দেনাদার বা প্রাপ্য হিসাবে লিপিবদ্ধ করে থাকি। তাছাড়া দেনাদার থেকে প্রাপ্তি, ছাড় প্রদান, অর্থ অনাদায়ী, বিলের স্বীকৃতি ইত্যাদি কারণেও কিন্তু আমরা দেনাদার হিসাব বা প্রাপ্য হিসাব নামে লিপিবদ্ধ করে থাকি। এরপর দেখতে পাচ্ছি প্রদেয় বিল হিসাব। বিলের মাধ্যমে ক্রয়, পাওনাদারের বিলের স্বীকৃতি প্রদান, বিল পরিশোধ, অপরিশোধজনিত প্রত্যাখ্যান হচ্ছে প্রদেয় বিল হিসাব লিপিবদ্ধ হয়। আচ্ছা, এবার দেখো এখানে বলা হয়েছে বিলের মাধ্যমে ক্রয়। ধরো কোনো একটা ক্রয় আমরা সরাসরি নগদ টাকা দিয়ে করে নিই, আমরা একটা বিল পরিশোধ করে তারপর আমরা সেই ক্রয়টা করেছি, তো সেক্ষেত্রে আমরা সাধারণত প্রদেয় বিল নামে লিপিবদ্ধ করব। এছাড়া পাওনাদারের নামে যদি কোনো বিল স্বীকৃতি প্রদান করা হয়, কোনো বিল পরিশোধ করা হয় অথবা অপরিশোধজনিত কোনো প্রত্যাখ্যান যদি হয় সেক্ষেত্রে সেটাকে আমরা প্রদেয় বিল হিসাবে লিপিবদ্ধ করতে পারি। এবার আসো প্রাপ্য বিল। প্রদেয় বিল এবং প্রাপ্য বিল প্রায় সেম। প্রদেয় বিল হচ্ছে যেটা আমরা প্রদান করে থাকি এবং প্রাপ্য বিল হচ্ছে যে বিলের জন্য আমরা টাকা পেয়ে থাকি বা অর্থ পেয়ে থাকি। তাহলে প্রাপ্য বিল হিসাব কোনটা? বিলের মাধ্যমে বিক্রয়, দেনাদার থেকে বিলের স্বীকৃতি প্রদান, বিল পরিশোধ ও অপরিশোধজনিত প্রত্যাখ্যান হলে প্রাপ্য বিল হিসাবে লিপিবদ্ধ হয়। আচ্ছা, তাহলে এবার এখানে দেখো আমরা যদি বিলের মাধ্যমে বিক্রয় করি, এছাড়া যদি আমরা দেনাদারের মাধ্যমে কোনো বিলের স্বীকৃতি পাই বা স্বীকৃতি যদি প্রদান করা হয়, বিল যদি পরিশোধ করা হয় অর্থাৎ আমাদেরকে বিল পরিশোধ করা হলো অথবা বিল প্রত্যাখ্যান করা হলো, এই যে কোনো লেনদেনের জন্য আমরা সাধারণত প্রাপ্য বিল হিসাব নামে লিপিবদ্ধ করে থাকি। এবার আমরা দেখি মজুদ পণ্য হিসাব। অনেক সময় আমরা বিভিন্ন হিসাবে বা বিভিন্ন সৃজনশীলে এই মজুদ পণ্য হিসাব দেখতে পাই এবং মজুদ পণ্য হিসাবটা আমরা দুই ধরনের দেখতে পাই, একটা হচ্ছে প্রারম্ভিক এবং আরেকটা হচ্ছে সমাপনী। প্রারম্ভিক আমরা কোনটাকে বলে থাকি? যেটা সাধারণত বছরের শুরুতে হয়ে থাকে সেটাকে বলে থাকি প্রারম্ভিক, এবং যেটা বছরের শেষে থাকে সেটাকে আমরা বলে থাকি সমাপনী। তাহলে এবার আমরা একটু দেখি মজুদ পণ্য হিসাব বলতে আমরা কি বুঝি। ক্রয়কৃত পণ্য নির্দিষ্ট হিসাব বছর বা হিসাবকালের শেষে অবিকৃত থেকে উক্ত হিসাবকালের শেষ তারিখে এর পরিমাণ নির্ধারণ করা হয়, যা উক্ত শেষ তারিখে সমাপনী মজুদ পণ্য এবং পরবর্তী বছরের প্রথম দিনে প্রারম্ভিক মজুদ পণ্য হিসাবে লিপিবদ্ধ হয়। আচ্ছা, এখানে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে আমরা যে পণ্যগুলো আমাদের সারা বছর ধরে আমাদের হিসাবে ব্যবহার করে থাকি এবং বছর শেষে যে পণ্যদ্রব্যগুলো
থেকে যায় বা যেটা এখনো বিক্রি হয় না বা যেটা এখনো কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় না, এরকম অব্যবহৃত যতটুকু পণ্য থেকে যায় সেটাকে আমরা সাধারণত বলে থাকি সমাপনী মজুদ পণ্য। এবং একটা বছরের শেষের সমাপনী মজুদ পণ্যই কিন্তু পরবর্তী বছরের শুরুর দিকে প্রারম্ভিক মজুদ পণ্য হয়ে যায়। তাই একটা বছরের সমাপনী মজুদ পণ্য পরবর্তী বছরে হয়ে যাবে প্রারম্ভিক মজুদ পণ্য। যেহেতু একটা বছরের শেষকে নির্দেশ করছে তাই সেটাকে আমরা সমাপনী বলে থাকি, এবং যেটা পরবর্তী বছরের সেটাকে আমরা বলে থাকি প্রারম্ভিক মজুদ পণ্য। এরপর দেখতে পাচ্ছি ঋণ হিসাব, অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অথবা যে কোনো ব্যক্তির কাছ থেকে যখন আমরা ঋণ গ্রহণ করি সেটাকে আমরা ঋণ হিসাবে লিপিবদ্ধ করি। যেমন এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানের প্রয়োজনে ঋণ গ্রহণ, পরবর্তীতে তা পরিশোধ হলে আমরা সেটাকে ঋণ হিসাবে লিপিবদ্ধ করি বা সেটা ঋণ হিসাবে লিপিবদ্ধ বা প্রভাবিত হয়। ঋণ প্রদানকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এখানে যুক্ত হতে পারে, যেমন বলা থাকতে পারে নোমানের ঋণ হিসাব অথবা ব্যাংক ঋণ হিসাব। আমরা সাধারণত কোনো ব্যক্তির কাছ থেকে যখন ঋণ গ্রহণ করি সেই ব্যক্তির নামটা চাইলে আমরা স্পেসিফিক্যালি লিখে দিতে পারি বা উল্লেখ করতে পারি। এছাড়াও যখন আমরা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নেই, যেমন ব্যাংক একটা প্রতিষ্ঠান, ব্যাংকের কাছ থেকে ঋণ নিলে আমরা সেক্ষেত্রে ব্যাংক ঋণ নামে সেই হিসাবটাকে লিপিবদ্ধ করে থাকি। এবার চলে আসি বিনিয়োগ হিসাব। কখন আমরা কোনো একটা বিষয়কে বিনিয়োগ বলতে পারি? যখন প্রতিষ্ঠানের অলস অর্থ সাময়িক বা দীর্ঘমেয়াদের জন্য শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদি ক্ষেত্রে বিনিয়োগ করা হয়। যখন আমরা টাকা ইনভেস্ট করব, আমাদের প্রতিষ্ঠানে যতটুকু অলস অর্থ আছে বা যে অর্থটা অলস অবস্থায় পড়ে আছে, যেটা ব্যবহার করা হচ্ছে না, সেই অর্থটা দিয়ে যখন আমরা কোনো একটা বিনিয়োগ ক্ষেত্র ক্রয় করব, যেমন শেয়ার হতে পারে, যে কোনো সঞ্চয়পত্র হতে পারে ইত্যাদি বিষয় যখন আমরা ক্রয় করব বা সেখানে যখন ইনভেস্ট করব সেটাকে আমরা বলে থাকি বিনিয়োগ। অথবা ভাঙানো হলে, বিনিয়োগ যখন আমরা ভাঙিয়ে ফেলি, অর্থাৎ বিনিয়োগটা ধরো আবার পুনরায় বিক্রয় করে ফেলি বা সেটা কোনো কারণে কোথাও জমা দিয়ে টাকা বা অর্থ সংগ্রহ করে ফেলি, সেটাকে আমরা ভাঙানো বলে থাকি। তাহলে ভাঙানো হলেও কিন্তু আমরা এই বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ করে থাকি। এরপর দেখো বেতন হিসাব, খুবই সহজ একটা হিসাব। যখন আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে বেতন পরিশোধ করে দিই, অ্যাকচুয়ালি যখন তাদেরকে বেতন দিয়ে দিচ্ছি তখন আমরা সেটাকে বেতন হিসাব নামে লিপিবদ্ধ করি। এখন এখানে একটা কথা বলা হয়েছে, উল্লেখ্য কর্মচারীদের নামে কখনো কোনো হিসাব খোলা হবে না। অর্থাৎ কোনো একটা কর্মচারীর স্পেসিফিক্যালি নাম উল্লেখ করে বেতন দেওয়া যাবে না বা বেতন হিসাব লিপিবদ্ধ করা যাবে না। বেতন প্রদান করা হলে সেটাকে শুধুমাত্র আমরা বেতন হিসাবেই লিপিবদ্ধ করে থাকি। এরপর দেখতে পাচ্ছি মণিহারি হিসাব। মণিহারি হিসাবকে আমরা সাধারণত স্টেশনারি আইটেম বা স্টেশনারি অ্যাকাউন্ট বলে থাকি। তাহলে মণিহারি এবং স্টেশনারি দুইটা সেম। এবার আসি আমরা স্টেশনারি কখন উল্লেখ করব বা মণিহারি কখন উল্লেখ করব। প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্য সম্পাদনের জন্য কাগজ, কলম, পেন্সিল, স্কেল, ফাইল কভার, পিন, ক্লিপ ইত্যাদি দ্রব্যাদি ক্রয় করা হলে সেক্ষেত্রে আমরা সেটাকে মণিহারি হিসাবে লিপিবদ্ধ করব। আচ্ছা, এখানে একটা স্পেসিফিক কাজের কথা বলা হয়েছে, যখন প্রশাসনিক কার্য সমাধানের জন্য, অর্থাৎ তুমি এই জিনিসগুলোর বিজনেস করছো না বা এই জিনিসগুলো নিয়ে কোনোটা নিয়েই তোমার বিজনেস হচ্ছে না, কিন্তু তুমি তোমার অফিসিয়াল যে কোনো কাজ করার জন্য বা টেকনিক্যাল যে কোনো কাজ করার জন্য যখন তুমি তোমার এই জিনিসগুলো, এই স্টেশনারি আইটেমগুলো গ্রহণ করছো বা ক্রয় করছো, তখন সেটাকে আমরা মণিহারি হিসাবে লিপিবদ্ধ করতে পারি। যেমন দেখো, কাগজ, যারা বই উৎপাদন করে তাদের জন্য কিন্তু কাগজ একটা কাঁচামাল। আবার দেখো, যারা ফটোকপি করে তাদের জন্য কাগজ কিন্তু একটা অফিস সাপ্লাইজ।
কিন্তু তুমি যদি তোমার অফিসিয়াল বিভিন্ন ডকুমেন্টসের জন্য কাগজ ক্রয় করো তাহলে তোমার কাছে সেটা হয়ে যাবে মণিহারি বা স্টেশনারি আইটেম। তাই কোন কাজের জন্য কোন স্টেশনারি আইটেমটা ব্যবহার করা হচ্ছে এটা বুঝে আমরা কিন্তু মণিহারি হিসাব অথবা অফিস সাপ্লাইজ হিসাব লিখব। তারপর দেখতে পাচ্ছি ভাড়া হিসাব। কারখানা, অফিস অথবা শোরুম যে কোনো ধরনের স্থানের ভাড়া পরিশোধ করা বা অপরিশোধিত থাকলে, যেটা আমরা এখনো পরিশোধ করতে পারিনি, সেই অবস্থায় থাকলে আমরা সাধারণত ভাড়া হিসাব খুলে থাকি। প্রতিষ্ঠানের প্রয়োজনে পৃথক পৃথক ভাড়া হিসাবও হতে পারে, যেমন অফিস ভাড়া একটা হতে পারে, কারখানা ভাড়া আলাদা হতে পারে, আবার দুইটাকে একসাথে মিলেও কিন্তু আমরা ভাড়া প্রদান করতে পারি। তবে যেহেতু দুইটার স্থান আলাদা, ক্ষেত্র আলাদা, তাই এই ক্ষেত্রগুলো আলাদা বোঝানোর জন্য আমরা আলাদাভাবে নাম ব্যবহার করে থাকি, যেমন অফিস ভাড়া হিসাব আবার কারখানা ভাড়া হিসাব। তারপর চলে যাচ্ছি পরিবহন খরচ হিসাব। পণ্য ক্রয় ও বিক্রয়কালীন সময় তা যথাক্রমে আনয়ন এবং পৌঁছানোর জন্য, অর্থাৎ যেখান থেকে আমরা ক্রয় করেছি সেখান থেকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে নিয়ে আসার জন্য, অথবা ধরো আমরা কারো কাছে বিক্রয় করেছি তাদের কাছে পর্যন্ত পৌঁছানোর জন্য, যে কোনো একটা হতে পারে। এই দুইটা কারণে যখন আমরা অর্থ ব্যয় করি বা ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো কিছু আনা নেওয়ার কাজ করে থাকি, সেটাকে আমরা বলে থাকি পরিবহন খরচ। তাহলে এই পরিবহনটা বিভিন্ন রকম হতে পারে, যেমন ক্রয় বা আন্তঃপরিবহন হতে পারে অথবা বিক্রয় বা বহি পরিবহন হতে পারে। যখন আমরা ক্রয় করে নিয়ে আসছি এবং ক্রয় করে আনার সময় একটা খরচ করছি, সেটাকে আমরা সাধারণত ক্রয় পরিবহন লিখে থাকি এবং এটা আমাদের জন্য এক ধরনের প্রত্যক্ষ খরচ হিসাবে লিপিবদ্ধ হয়। এবং যখন আমরা বিক্রয় করার পরে কোনো খরচ করে থাকি পরিবহন বাবদ, সেটাকে আমরা সাধারণত পরিচালন ব্যয় হিসাবে ধরে নিয়ে থাকি। এরপর চলে যাচ্ছি প্রদত্ত সুদ। আমরা একটু আগে ঋণ একটা হিসাব দেখেছিলাম, এখন এই ঋণের জন্য আমাদেরকে সুদ দিতে হয়, অর্থাৎ ঋণের জন্য প্রত্যেক মাসে মাসে আমাদের একটা টাকা, নির্দিষ্ট টাকা প্রদান করতে হয়। তো এটাই কিন্তু সুদ। এখন এই সুদটা বিভিন্ন রকমের হতে পারে, শুধু যে ঋণের জন্য সুদ হয় এমন কিন্তু নয়। বিনিয়োগের ক্ষেত্রেও সুদ হতে পারে, আবার আমরা কিন্তু ব্যাংকেরও সুদ দেখতে পাই। সুদ প্রদান এবং সুদ বকেয়া সকল ক্ষেত্রেই আমরা সুদ হিসাব খুলতে পারি, অর্থাৎ সুদ আমরা অলরেডি প্রদান করে দিয়েছি অথবা এখনো প্রদান করতে পারিনি, যে কোনো ধরনের হিসাবের জন্যই আমরা সুদ হিসাব খুলে থাকি। প্রদত্ত বা বকেয়া সুদের ক্ষেত্রে মূলধনের সুদ, ঋণের সুদ, ব্যাংক জমাতিরিক্তের সুদ, এছাড়াও ব্যাংক সুদ, বিভিন্ন নামে কিন্তু আমরা এই সুদটা খুলে থাকি। তো যেহেতু এখানে আমরা প্রদত্ত সুদের কথা বলা হয়েছে, প্রদত্ত সুদকে সবসময় আমরা খরচ হিসাব বা ব্যয় হিসাব ধরে নিয়ে থাকি এবং এটা সবসময় ডেবিট পাশে বসে যায়। তারপর দেখতে পাচ্ছি বিজ্ঞাপন হিসাব। প্রতিষ্ঠানের প্রচারণা এবং প্রচারের জন্য যে কোনো মাধ্যমে অর্থ ব্যয় করা হলে বিজ্ঞাপন হিসাব খোলা হয়। অর্থাৎ প্রতিষ্ঠানের যে কোনো একটা কাজের জন্য, যে কোনো একটা বিক্রি বাড়ানোর জন্য তুমি যখন কোনো প্রচার বা প্রচারণা চালাবে, সেটাকে আমরা সাধারণত বিজ্ঞাপন হিসাব নামে লিপিবদ্ধ করে থাকি। যেমন পোস্টার, তারপর আছে ব্যানার, রেডিও, টিভি, বিনামূল্যে পণ্য বিতরণ প্রভৃতি কারণ এখানে উল্লেখযোগ্য হতে পারে। ধরো বিনামূল্যে তুমি পণ্য বিতরণ করছো, এটাও কিন্তু এক ধরনের বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হতে পারে। এরপর দেখতে পাচ্ছি কুরিন হিসাব। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হিসাব, যেটা নিয়ে আমাদের অনেক 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 কনফিউশন থাকে এবং এই কাজটা কিন্তু আমাদের অনেক জটিলতার সম্মুখীন করে ফেলে। তাহলে কুরিন হিসাব বলতে আমরা কি বুঝে থাকি? দেনাদারের মৃত্যু, দেউলিয়া বা অন্য কোনো কারণে অর্থ আদায় অসম্ভব হয়ে গেলে, অর্থাৎ যে দেনাদারের কাছ থেকে তুমি টাকা পেতে বা টাকা পাওয়ার আশঙ্কা ছিল, কোনো কারণে সেই দেনাদারের মৃত্যু হয়ে গেল বা সেই দেনাদার দেউলিয়া হয়ে গেল, যে কারণে তোমাকে আর তিনি টাকা পরিশোধ করতে পারবে না, এরকম পরিস্থিতি তৈরি হলে তখন আমরা সেক্ষেত্রে কুরিন হিসাব নামে হিসাবটাকে খুলে থাকি। এখানে উল্লেখ্য, সন্দেহযুক্ত পাওনার জন্য
কুঋণ সঞ্চিতি হিসাব খোলা হয়। অর্থাৎ যেটা একদমই পাওয়া সম্ভব না সেটাকে আমরা সাধারণত কুঋণ হিসাব লিখে থাকি, এবং যদি আমাদের একটা সন্দেহ থাকে, একটা 50-50 চান্স থাকে, আমরা এখান থেকে পেতেও পারি নাও পেতে পারি, এরকম একটা চান্স যেহেতু থাকে, তাই আমরা সেই সন্দেহযুক্ত পাওনার জন্য কুঋণ সঞ্চিতি তৈরি করে থাকি। অর্থাৎ যদি আমরা কুঋণ থেকে টাকা পেয়ে যাই তাহলে সেখানে অ্যাড হয়ে যায়, আর যদি কুঋণ থেকে না পাই তাহলে আমরা এটাকে খরচ বাবদ আলাদাভাবে একটা হিসাবে দেখিয়ে থাকি। এরপর দেখো প্রদত্ত বার্তা, অর্থাৎ এই প্রদত্ত বার্তা কিন্তু আমাদের জন্য এক ধরনের নগদ বার্তা, এটা কিন্তু একদমই কারবারি বার্তা নয়। অর্থাৎ আমরা যখন দেনা পাওনা নিষ্পত্তি করতে যাই তখন যে বার্তা হয় তার মধ্যকারী একটা বার্তার কথা এখানে বলা হয়েছে। তাহলে প্রদত্ত বার্তা আমরা কখন পাই? পাওনাদারকে দেনা পরিশোধের সময় কিছু টাকা ছাড় পাওয়া গেলে আমরা প্রদত্ত বার্তা হিসাবে অন্তর্ভুক্ত করে থাকি। এবার দেখো প্রাপ্ত বার্তা কোন ক্ষেত্রে হয়? দেনাদার থেকে পাওনা টাকা দ্রুত আদায়ের জন্য কিছু টাকা ছাড় প্রদান করা হলে সেক্ষেত্রে প্রাপ্ত বার্তা হিসাবে অন্তর্ভুক্ত হয়ে থাকে। আচ্ছা, এরপর আমরা চলে যাচ্ছি অবচয় হিসাব। অবচয় হিসাব কোনটা হবে? স্থায়ী সম্পদের ব্যবহারজনিত কারণে যদি মূল্য হ্রাস পায় বা ব্যবহারজনিত বা ক্ষয়জনিত কারণে যদি মূল্য হ্রাস পেয়ে যায় তখন সেটাকে আমরা সাধারণত অবচয় হিসাবে লিপিবদ্ধ করে থাকি। যেমন আমরা যখন কোনো আসবাবপত্র ব্যবহার করি, আসবাবপত্র ব্যবহার করার ফলে আমরা বুঝতে পারি যে এটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে বা সেটা আস্তে আস্তে ব্যবহারের কারণে মূল্য হ্রাস পেয়ে যাচ্ছে। তো এই মূল্য হ্রাস পেয়ে যাওয়াটাকে আমরা মূলত অবচয় হিসেবে ধরে থাকি। বকেয়া খরচ এবং প্রাপ্য আয় হিসাব। মুনাফা জাতীয় খরচ, বকেয়া এবং মুনাফা জাতীয় আয় অনাদায়ের জন্য পৃথক পৃথক হিসাব খুলতে হয়। যেমন বকেয়া বেতন হিসাব, বকেয়া ঋণের সুদ হিসাব, এই দুইটা হচ্ছে আমাদের মুনাফা জাতীয় ব্যয়েরই অনাদায়ী অবস্থা বা অপরিশোধিত অবস্থা। এবং যখন আমাদের মুনাফা জাতীয় আয়ের ক্ষেত্রে অনাদায়ী থাকে বা অপরিশোধিত থাকে সেটাকে আমরা বলে থাকি অনাদায়ী কমিশন হিসাব, অনাদায়ী সুদ হিসাব ইত্যাদি। অর্থাৎ দুইটাকেই কিন্তু টাকা পাওয়া যায়নি বা টাকা প্রদান করা হয়নি এরকম অবস্থাকে বোঝানো হচ্ছে। যখন আমরা কোনো একটা খরচের ক্ষেত্রে অপরিশোধিত অবস্থা দেখাই তখন সেটাকে আমরা লিপিবদ্ধ করি বকেয়া হিসেবে, এবং যখন আমরা কোনো একটা আয়ের জন্য অপরিশোধিত অবস্থা বা অনাদায়ী অবস্থা দেখাই তখন আমরা সেটাকে প্রাপ্য অথবা অনাদায়ী অবস্থাতেও লিখতে পারি। এরপর দেখতে পাচ্ছি অগ্রিম খরচ এবং অগ্রিম আয়ের ক্ষেত্রে কি কি বিষয় হয়ে থাকে। যখন আমরা অগ্রিম খরচ পরিশোধ করি সেটাকে আমরা অগ্রিম খরচ হিসাবে লিপিবদ্ধ করে থাকি, কিন্তু অগ্রিম কোনো আয় পরিশোধ করা হলে সাধারণত সেটাকে আমরা অনুপার্জিত হিসাবে উল্লেখ করতে পারি। তাহলে দেখো কোনো খরচ থেকে সুবিধা পাওয়ার পূর্বেই তার মূল্য পরিশোধ করা হলে সংশ্লিষ্ট খরচ অগ্রিম হিসাব এবং আয়ের বিপরীতে সুবিধা প্রদানের পূর্বেই মূল্য আদায় হলে সংশ্লিষ্ট আয়ের অগ্রিম হিসাব খোলা হয়। যেমন এখানে কয়েকটা উদাহরণ দেওয়া আছে: অগ্রিম বীমা সেলামি হিসাব, অগ্রিম ভাড়া হিসাব, অগ্রিম শিক্ষানবিশ সেলামি হিসাব, অগ্রিম উপভাড়া হিসাব ইত্যাদি। এছাড়াও অগ্রিম প্রাপ্ত আয়কে আমরা সাধারণত অনুপার্জিত আয় হিসেবে গণ্য করে থাকি। এরপর দেখতে পাচ্ছি মেরামত হিসাব। মেরামত হিসাবকে সাধারণত আমরা এক ধরনের ব্যয় হিসাবে লিপিবদ্ধ করে থাকি। তাহলে দেখো স্থায়ী সম্পদ যেমন আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, মোটর গাড়ি ইত্যাদি মেরামত করার জন্য সাধারণভাবে আমরা এই মেরামত খরচটা লিপিবদ্ধ করে থাকি। মেরামতের জন্য বড় অঙ্কের অর্থ ব্যয় হলে সম্পদের আয়ুষ্কাল বৃদ্ধি পেলে মেরামত হিসাবে লিপিবদ্ধ না করে আমরা সেই সম্পদ হিসাবে ডেবিট করে দিই। অর্থাৎ ধরো কোনো একটা যন্ত্রপাতি তুমি মেরামত করলে এবং বড় অঙ্কের টাকা খরচ করে মেরামত করলে, তো এই মেরামত করার জন্য যদি আমাদের সেই সম্পত্তির আয়ুষ্কাল বৃদ্ধি পেয়ে যায়, অর্থাৎ অনেক বছর যাবত যদি আমরা সেটাকে ব্যবহার করতে পারি, যেমন ধরো
কম্পিউটারের ক্ষেত্রে আমাদের আপডেট করতে হয় বা সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো কম্পিউটারে যদি আমরা নতুন একটা সফটওয়্যার ইনস্টল করি, একটা সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা অনেক বছর যাবত সেটা ব্যবহার করতে পারি। তাই এটাকে কিন্তু আমরা আর মেরামত হিসাবে লিপিবদ্ধ করতে পারি না, আমরা এটাকে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করতে পারি। এরপর দেখতে পাচ্ছি অফিস সরঞ্জাম হিসাব। আমাদের অনেক সময় কনফিউশন তৈরি হয় আমরা কোন কোন হিসাবকে অফিস সরঞ্জাম হিসাব লিখতে পারি সেই নিয়ে। তাহলে দেখো, প্রতিষ্ঠানের জন্য যদি আমরা কোনো কম্পিউটার, এসি, ফটোকপি মেশিন, প্রিন্টার ইত্যাদি ক্রয় এবং ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচ পরিশোধ করি এবং বিশেষ কারণে এগুলো বিক্রয়ের জন্য আমরা চাইলে অফিস সরঞ্জাম হিসাব লিপিবদ্ধ করতে পারি। অর্থাৎ যে কোনো মেশিনপত্র বাদ দিয়ে, যেটা আমরা উৎপাদনের কাজে ব্যবহার করছি সেরকম কোনো মেশিন বাদ দিয়ে আমরা আমাদের ব্যবসার প্রতিষ্ঠানে ইলেকট্রনিক্স বা টেকনিক্যাল যা যা কিছু ইউজ করব সব কিছুই আমরা অফিস সরঞ্জাম হিসেবে লিখতে পারি। যেমন ঘড়ি, ফ্যান, লাইট, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা চাইলে অফিস সরঞ্জাম হিসাবে লিখতে পারি। এরপর দেখতে পাচ্ছি অফিস সাপ্লাইজ। তাহলে দেখো, কখন আমরা সেটাকে অফিস সাপ্লাইজ হিসাবে লিখতে পারি। ঘড়ি, স্ট্যাপলার, ক্যালকুলেটর, পেপার ওয়েট, এই ইত্যাদি জিনিসগুলো আমরা চাইলে, যার মূল্য অপেক্ষাকৃত কম কিন্তু ব্যবহার উপযোগিতা দীর্ঘদিন পাওয়া যায়। ধরো তুমি একটা বিজনেস করছো যেখানে তোমার এমন একটা পণ্য বা এমন একটা যন্ত্র ব্যবহার করতে হচ্ছে যে বিষয়টা দিয়ে তোমার পণ্যটাকে উৎপাদন করতে হচ্ছে বা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে সেটা সাহায্য করছে, সেটাকেও কিন্তু আমরা চাইলে অফিস সাপ্লাইজ হিসেবে লিখতে পারি। এবং এই অফিস সাপ্লাইজের মূল্যটা খুবই কম থাকবে কিন্তু সেটার ব্যবহারিতা বা উপযোগিতা অনেক দিন পর্যন্ত চলতে থাকবে, তাই এটাকে আমরা অফিস সাপ্লাইজ হিসেবে লিখতে পারি। এবার আসি আমরা ডেবিট, ক্রেডিট ইত্যাদি বিষয় নিয়ে একটু আলোচনা করি। কখন আমরা ডেবিট বলি বা এই ডেবিট শব্দটা দ্বারা কি বোঝানো হয়? কোনো হিসাবের বাম দিককে, অর্থাৎ এই বাম সাইডটাকে আমরা সাধারণত ডেবিট বলে থাকি। ডেবিট শব্দটি হিসাবের দিক নির্দেশনা প্রদান করে, অর্থাৎ কোন দিকে হিসাবটা হবে সেই বিষয়টাকে বোঝানো হয়। ডেবিট শব্দের অর্থ হলো বাম, অর্থাৎ বাম সাইড বা লেফট সাইড। এটি হিসাব বিজ্ঞানের একটা রীতি, অর্থাৎ সাধারণত দেখবে প্রত্যেকটা ডেবিট হিসাব বা ডেবিট সাইড কিন্তু আমরা বাম পাশে লিপিবদ্ধ করে থাকি, অর্থাৎ এই বাম পাশে আমরা সাধারণত লিপিবদ্ধ করে থাকি। এবার আসি ক্রেডিট। তার মানে ক্রেডিটটা ঠিক হবে ডেবিটের উল্টোটা। তাহলে কোনো হিসাবের ডান দিককে ক্রেডিট বলা হয়, অর্থাৎ এই যে ডান সাইড, এই ডান সাইডটাকে আমরা সাধারণত ক্রেডিট বলে থাকি, কারণ ক্রেডিট শব্দের অর্থই হলো ডান। ডান দিক ক্রেডিট, এটি হিসাব বিজ্ঞানের একটা রীতি। ঠিক যেমনভাবে ডেবিট দিক হচ্ছে বাম, বাম দিক থাকবে ডেবিট এবং ডান দিক থাকবে ক্রেডিট। এই দুইটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের একটা রীতি। যখন আমরা দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে বিভিন্ন এন্ট্রি আমাদের লিপিবদ্ধকরণের কাজ করব, সেক্ষেত্রে আমরা এই দুইটা রুলস ফলো করে থাকি। তারপর দেখতে পাচ্ছি উদ্বৃত্ত বা জের। কখন আমরা কোনো হিসাবকে উদ্বৃত্ত বা জের বলতে পারি? কোনো হিসাবের মোট ডেবিট এবং মোট ক্রেডিট টাকার পার্থক্যকে আমরা সাধারণত উদ্বৃত্ত বলে থাকি। ধরো ডেবিট সাইড একটা, ক্রেডিট সাইড একটা, দুইটা পাশ আমরা সাধারণত জানি যে ডেবিট এবং ক্রেডিট দিকের যোগফল সবসময় সমান হয় এবং সমান রাখতে হয়, এটাই হচ্ছে হিসাব বিজ্ঞানের রীতি। তাহলে দেখো, এই সমান করার জন্য আমরা যে পার্থক্যটা তৈরি করছি বা সাধারণত আমাদের যে পার্থক্যটা তৈরি হয় সেটাকে আমরা বলে থাকি উদ্বৃত্ত বা ব্যালেন্স। তাহলে দেখো, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড দুইটা পাশকে সমান করার জন্য বা দুইটা সাইড সমান হওয়ার জন্য যতটুকু পার্থক্য তৈরি হয়, দুইটার পার্থক্য বা দুইটার বিয়োগফলের মাধ্যমে আমরা যে পার্থক্যটা তৈরি করতে পারছি বা যে ব্যবধানটা তৈরি করতে পারছি সেটাকে আমরা সাধারণত বলে থাকি উদ্বৃত্ত বা জের। তাহলে দেখো, লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে বলা হয়েছে প্রাপ্ত সুদ হিসাব। আমরা প্রথমের দিকে প্রদত্ত সুদ হিসাব দেখেছিলাম, এখন আমরা দেখছি প্রাপ্ত সুদ হিসাব। তাহলে দেখো, প্রাপ্ত সুদ হিসাব বিষয়টা কি? সুদ প্রাপ্তি এবং সুদ প্রাপ্য।
সকল ক্ষেত্রেই সংশ্লিষ্ট প্রাপ্ত সুদ হিসাব খুলতে হয়। অর্থাৎ ধরো আমরা সুদ পেয়েছি অথবা ভবিষ্যতে পেতে পারি, অনাদায়ী অবস্থায় আছে, এই দুইটা ক্ষেত্রে আমরা সাধারণত প্রাপ্ত সুদ হিসাব খুলে থাকি। প্রাপ্তি বা অনাদায়ী সুদের ক্ষেত্রে বিনিয়োগের সুদ হিসাব, উত্তোলনের সুদ হিসাব, প্রদত্ত ঋণের সুদ হিসাব, ব্যাংক জমার সুদ ইত্যাদি সুদ এখানে উল্লেখযোগ্য। তার মানে যে সকল সুদগুলো আমাদের প্রতিষ্ঠানের আয় নির্দেশ করছে, আমরা সেই প্রত্যেকটা সুদকেই সাধারণত প্রাপ্ত সুদ হিসাবে লিপিবদ্ধ করে থাকি। তাহলে দেখো, আজকের পর্বে আমরা দেখে নিলাম আমাদের পঞ্চম অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো, যে শব্দগুলো আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দেখে থাকি এবং অনেক সময় অনেক ধরনের কনফিউশন আমাদের তৈরি হয়। আশা করছি এই ক্লাসের পরে আর কোনো কনফিউশন থাকছে না। সো পরবর্তী পর্বগুলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।